আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, সুন্দর আছো আর নিয়মিতভাবে পড়াশোনা করতেছো। আমরা কিন্তু আমাদের পদার্থবিজ্ঞানের ১ম চ্যাপ্টার ভৌত রাশি এবং আমাদের পরিমাপ এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আলোচনা করব। সো তোমাদের সাথে পাশে আছি আমি অর্ণব ভাইয়া, তোমাদের পড়াশোনা করতেছি বুটেক্সে। এবং ক্লাস স্টার্ট করার আগে আমি একটা ওয়ার্নিং বলেন বা একটা যেকোনো একটা মনে করেন নোটিশ টাইপ বলেন, সেটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে কখনো কখনো বোর্ডে সিকিউ এমসিকিউ দিয়ে দেয়। সিকিউ হয়তোবা দিতেও পারে, নাও দিতে পারে, কেননা এখন আপনারা ফুল চ্যাপ্টারের উপর এক্সাম দিচ্ছেন। আর এমসিকিউ একটা দুইটা দিয়ে দিতে পারে, ঠিক আছে। সো আমি আপনাকে এই টপিকটাই নিয়ে আলোচনা করব, যেটা আপনার সিকিউ এবং এমসিকিউ এই দুইটার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাকে এই চ্যাপ্টারের শুরুতে আপনার পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ কিরকম, কে কি করছে, এগুলো এগুলো পড়ায় আপনাকে লাভ নেই। এগুলো আপনি যদি একবার রিডিং দেন আপনি নিজে বুঝতে পারবেন। যেই পার্টটা অ্যাকচুয়ালি বুঝার জিনিস, ওই পার্টটা যেই পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা আপনার পরবর্তী চ্যাপ্টারগুলোতেও লাগবে, সেই পার্টটাকে নিয়ে অ্যাকচুয়ালি আজকে আমি আলোচনা করব। তো চলেন কথা না বাড়িয়ে স্টার্ট করি আজকের আমাদের ক্লাসে। সো ফার্স্টে আমি যে স্লাইডটা নিয়েছি আপনাদের বই থেকে, সেটা হচ্ছে যে এসআই ইউনিটে তিনটি ভিন্ন রাশি, ভিন্ন ভিন্ন রাশি। এসআই ইউনিটে আমাদের কতগুলো পার্ট থাকে সেটা আমাদের আগে জানতে হবে। এখান থেকে মাঝে মাঝে আমাদের কোশ্চেন দিতে পারে অবজেক্টিভ আকারে। এটা দৈর্ঘ্য থাকতে পারে, ভর থাকতে পারে, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ আর দীপন তীব্রতা। প্রথম কথা হচ্ছে ভৌত রাশি অ্যাকচুয়ালি কি জিনিস। এই রাশি জিনিসটাকে আমরা দুইটা সেক্টরে ভাগ করতে পারি। আমরা রাশি জিনিসটাকে ভাইয়া দুইটা সেক্টরে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের স্কেলার রাশি, আরেকটা হচ্ছে ভাইয়া আমাদের ভেক্টর রাশি। সো মাথায় রাখবেন যে স্কেলার রাশি প্রকাশ করার জন্য আপনার কোনো দিকের প্রয়োজন হয় না, শুধু মান হলেই আমার যথেষ্ট। অর্থাৎ এই স্কেলার রাশি শুধুমাত্র তার মান দিয়ে প্রকাশ করলে আমরা সুন্দর মতো বুঝতে পারবো। বাট ভেক্টর রাশির কথা যদি আমি একটু বলি, এই ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য আপনার মান ও দিক দুটাই দরকার হবে। যেমন আমি যদি একটুখানি বলি যে মনে করেন তাপমাত্রা, টেম্পারেচার, আমি আপনাকে বললাম যে এখন টেম্পারেচার কত, আপনি বললেন ভাইয়া 38 ডিগ্রি সেলসিয়াস, বা এত না বলে বললেন যে 28 ডিগ্রি সেলসিয়াস। আর আপনি কি বলবেন উত্তর দিক থেকে 28 ডিগ্রি, পশ্চিম দিক থেকে এত, পূর্ব দিক থেকে এত, ডান থেকে এত, বাম থেকে এত? না, এগুলো কিছু বলবেন না। তার মানে আপনি ডাইরেক্টলি বলবেন 28 ডিগ্রি সেলসিয়াস। সো আমি বুঝে নিব যে হ্যাঁ, এখনকার পুরো এই সার্বিক এই পরিস্থিতি বা এই প্লেসের টেম্পারেচার এত, শেষ। ডান বাম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিছু দরকার নেই। কিন্তু আপনাকে যদি বলি আমি যে ভাইয়া আপনার বাসা থেকে স্কুলের যেতে হলে আপনাকে কিভাবে কিভাবে যেতে হবে, সো আপনি কি প্রথমে বলবেন যে ভাইয়া আমার বাসার গেট থেকে বের হয়ে আমার হাতের ডান দিকে 30 মিটার যেতে হবে, এরপরে চার রাস্তার মোড় থেকে একটা চার রাস্তার মোড় পাবো, সেখান থেকে আমার 20 মিটার উত্তরে যেতে হবে, তারপর ওখান থেকে 20 মিটার উত্তরে যাওয়ার পরে 30 মিটার পূর্ব দিকে যেতে হবে। সরি, একটু ঠান্ডা লাগছে। আচ্ছা, তার মানে কি আমি আপনাকে দূরত্বও বলতেছি এবং ডাইরেকশনও বলতেছি। কারণ আপনি চিন্তা করেন আপনার বাসা থেকে 30 মিটার বের হয়ে 30 মিটার আমি কোন দিকে যাব, উত্তর দিকে, দক্ষিণ দিকে, ডান দিকে, বাম দিকে, সোজা দিকে, কোন দিকে যাব, আপনাকে ডাইরেকশন বলে দিতে হবে। তার মানে এরকম অনেক কম্পোনেন্ট আছে যেটাকে আমরা শুধু মান বলেই কাজ হবে, আবার অনেক কম্পোনেন্ট আছে মানের সাথে দিক না বলে আমি কিছুই বুঝবো না। এই জিনিসটা অনেকটা এরকম স্কেলার ফরম্যাট। আপনি দেখেন দৈর্ঘ্য, এই কলমের দৈর্ঘ্য কত, আপনি কি বলবেন উত্তর দিকে, পূর্ব দিকে, পশ্চিম দিকে না দক্ষিণ দিকে? কিছুই না, আপনি কলমের দৈর্ঘ্য বলে দিবেন 5 সেন্টিমিটার, শেষ। ঠিক আছে। এবং এসআই ইউনিট হিসাবে কিন্তু আমরা এই দৈর্ঘ্যটাকে মিটার ফরম্যাটে নিয়ে কাজ করি, ঠিক আছে। এরপরে ভর, আপনি কি বলবেন যে বস্তুর ভর উত্তর দিক থেকে 5 গ্রাম, পশ্চিম দিক থেকে 6 গ্রাম? জীবনেও না। তার মানে এইখানে যতগুলো কম্পোনেন্ট আছে, এখানে যতগুলো কম্পোনেন্ট আছে অলমোস্ট কি আপনার স্কেলার রাশি, যতগুলো কম্পোনেন্ট আছে তারা অলমোস্ট কি ভাইয়া, স্কেলার রাশি। এবং এই স্কেলার রাশিগুলোর কি আমরা দেখতেছি এসআই ইউনিট, যেটাতে আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলো কনভার্ট করে থাকি। ভরের জন্য কি কিলোগ্রাম পার কেজি, সময় হচ্ছে সেকেন্ডে আমরা কনভার্ট করি,
ঠিক আছে, তড়িৎ প্রবাহকে আমরা অ্যাম্পিয়ার এ দিয়ে প্রকাশ করি, তারপরে তাপমাত্রাকে আমরা কেলভিন বা কে দিয়ে প্রকাশ করি, মোলে পদার্থের পরিমাণ যেটা মোল এটাকে এইটা দিয়ে প্রকাশ করি, এবং ক্যান্ডেলা আমাদের দ্বিবন তীব্রতা সিডি দিয়ে প্রকাশ করি। সো বুঝতে পারছি এগুলা, ওকে। তারপর এখানে হচ্ছে বিভিন্ন দূরত্ব বলে দেওয়া আছে, নিকটতম গ্যালাক্সি, এখান থেকে আপনারা যতটুকু মনে রাখতে পারেন বেটার, না পারলে এত বেশি প্যারা নাই, ঠিক আছে, মনে রাখতে পারলে বেটার, একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা। কিন্তু যেই জিনিসটা আমাদের একদমই কাজে লাগবে, সব থেকে বেশি কাজে লাগবে, মনে করেন আমাদের হচ্ছে সৌরজগতে পৃথিবীর ব্যাসার্ধ, আরেকটা কালি নেই, এই যে পৃথিবীর ব্যাসার্ধ আমার কাজে লাগে, ঠিক আছে। তারপরে প্রোটনের ব্যাস, হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ, আমাদের গ্যালাক্সি, সূর্য, পৃথিবীর এই জিনিসটা আমাদের কাজে লাগবে। ধূলিকণা, ইলেকট্রনের ভর আমাদের কাজে লাগে, ঠিক আছে। সময় দেওয়া আছে মানুষের জন্ম, হৃৎপিণ্ড, আয়ুষ্কাল, এত। এবার মজার কথা দেখাই, যে এই যে ভরের যে পার্টগুলা না, আমার ক্যালকুলেটর কোথায়, এই যে আমার ক্যালকুলেটর, এই ক্যালকুলেটর, এবার আমি শর্টকাট দেখব, এই ক্যালকুলেটর দিয়ে কিন্তু আমরা সবকিছু বের করতে পারি। অনেকে জানেন না এই জিনিসটা। মনে করেন আমার যে এই যে খাপরা, এই খাপের পিছনে দেখেন একটা পার্ট আছে, ঠিক আছে। যাদের এই পার্টগুলা নাই তারা মনে করে যে একটা মানে এইটা আপনাদের লাইফে কত ইম্পর্টেন্ট এবার বুঝবেন। দেখেন আপনার এখানে মনে করেন আমি ইলেকট্রনের ভর বের করতে চাচ্ছি, আপনি মাঝে চিন্তা করেন, এখানে তিনটা পার্ট, উপরে একটা, মাঝে একটা, নিচে একটা। মাঝের যে এইটা আপনি দেখেন, আপনার 0-1-এ দেখেন এমপি লেখা, ম্যাস অফ প্রোটন, 0-2-তে লেখা MN, ম্যাস অফ নিউট্রন, 0-3-তে লেখা ME, মানে ম্যাস অফ ইলেকট্রন। তার মানে মাঝেতে 0-3-তে পাচ্ছি আমরা ME, ম্যাস অফ ইলেকট্রন, মানে এবার ইলেকট্রনের ভর। এবং এটা বের করার প্রসেসটা কি, উপরে দেখেন সায়েন্টিফিক কনস্ট্যান্ট, ফার্স্ট আপনাকে শিফট চাপতে হবে, তারপরে 7 চাপতে হবে, 7 চাপে আপনি কোনটা বের করতে চাচ্ছেন ওই মানটা লিখবেন। ফার্স্টে শিফট চাপলাম, তারপরে 7 চাপলাম, এখন আমি কি 0-3, ইলেকট্রনের ভর 0-3-তে আছে না, দিলেন ME, দেখেন চলে আসছে, একটা ইকুয়াল সাইন দিবেন, এই দেখেন একদম এর মান চলে আসছে, ঠিক আছে। সুতরাং এখান থেকে আপনি অনেকগুলা মান পাবেন। যেমন দেখেন আপনার হচ্ছে কি কি লাগতে পারে, আপনার হচ্ছে যেমন ইলেকট্রনের আধান দেখেন 23-এ গেলে এরকম একটা বোল্ড সাইন ই পাবেন, বোল্ড সাইন ই, এটা হইতেছে আমাদের ইলেকট্রনের আধান, ইলেকট্রনের চার্জ, এই চার্জের মান দেওয়া আছে, বুঝতে পারছেন। তারপর আর কি কি লাগতে পারে, এই যে হচ্ছে আমরা অ্যাভোগাড্রো নাম্বার বলি না, অ্যাভোগাড্রো নাম্বার, এই অ্যাভোগাড্রো নাম্বার 24-এ গেলে আমরা NA, এই অ্যাভোগাড্রো নাম্বারটা পেয়ে যাব, ঠিক আছে। তার মানে এখানে অনেক কিছু আপনাকে দেওয়া আছে। তারপরে মহাকর্ষীয় ধ্রুবক বলি জি, ঠিক আছে, এই জি এর মান দেখেন 39-এ গেলে এই জি এর মান পাবেন। তার মানে যাদের মনে হয় যে আপনারা মুখস্থ করবেন না, আপনার জন্য ক্যালকুলেটরে এই পার্টটা খুবই ইউজফুল, ঠিক আছে। সো আশা করি এই শর্টকাট জিনিসটা আপনারা ইউজ করবেন, তাহলে দেখবেন অনেক কিছু আপনাদের ইজি হয়ে গেছে, মনেই রাখা লাগতেছে না ক্যালকুলেটর হাতে। পরিমাপের একক, ঠিক আছে, এখানে অনেকগুলো একক দিছে। প্লাঙ্কে এই দেখেন আলোর বেগ জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে, এইটা আমাদের ইম্পর্টেন্ট। প্লাঙ্ক কনস্ট্যান্টও আমার ক্যালকুলেটরে আছে, কোথায় আছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, এই যে 0.06, এইটা হচ্ছে ক্যালকুলেটরে শিফট চাপবেন, 7 দিবেন, ঠিক আছে, এরপরে হচ্ছে 06 দিবেন, ইকুয়াল সাইন দিলেই দেখবেন আপনার প্লাঙ্কের কনস্ট্যান্ট চলে আসছে। ইলেকট্রনের চার্জ ওই যে একটু আগে বলছি, এই যে কোথায়, এই যে ইলেকট্রনের চার্জ 23-এ, ঠিক আছে, বলা নাই তার আগে দেওয়া, ঠিক আছে। এই যে অ্যাভোগাড্রো বলছিলাম যে ভাই অ্যাভোগাড্রো, ঠিক আছে। তারপর বোল্টজম্যানও আপনি পাবেন। বোল্টজম্যান হচ্ছে এটাকে কে দিয়ে প্রকাশ করি, বোল্টজম্যানকে আমরা কে দিয়ে প্রকাশ করি ক্যালকুলেটরে, দেখেন 25, ঠিক আছে, মাঝের পয়েন্টে 25, ঠিক আছে, 25-এ গেলে আপনি এই বোল্টজম্যানের মান পাবেন, ঠিক আছে। সব রকমের শর্টকাট চোরা বুদ্ধি এখানে দেখে গেছেন আপনি। এবার হচ্ছে আমাদের এইখান থেকে
ঠিক আছে, ডেসি সেন্টি মিলি এই পর্যন্ত হচ্ছে আমরা একটা সূত্র দিয়ে জানি কিভাবে, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। ঠিক আছে, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। ঠিক আছে, তার মানে আপনি চিন্তা করেন, আপনি মাথায় রাখবেন, মনে করেন আপনাকে হেক্টোমিটার দেওয়া আছে, মনে করেন 2 হেক্টোমিটার, সেটা আপনি কনভার্ট করতে চাচ্ছেন, আমার হেক্টোতে দেওয়া আছে, হেক্টোতে দেওয়া আছে 2, আপনি কনভার্ট করতে যাচ্ছেন এটাতে ডেসিতে, আপনি এটাকে কনভার্ট করতে যাচ্ছেন ভাইয়া ডেসিতে, ডেসিমিটারে। তার মানে আপনি কি করবেন, আপনি দেখেন তো হেক্টর আগে মাথায় 1 বসাবেন, তারপরে শূন্য বসাইতে থাকবেন, 0 0 0 ডেসি পর্যন্ত নেবেন, যেইটা আপনাকে বলে যাচ্ছে ওই পর্যন্ত নেবেন। তাহলে দেখেন তো, আপনি যদি আপনার এই 2 প্যারামিটারের সাথে 1000 কি করতে হবে, গুণ করতে হবে। যদি গুণ করেন তাহলে আপনি হেক্টো 2 হেক্টো থেকে আপনি এই ডেসিমিটারে কনভার্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? তার মানে মাথায় রাখবেন, আপনার এই কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, আপনি যদি ডান থেকে বাম থেকে ডানে যান, লেফট টু রাইট যান, তাহলে ভাইয়া কি করতে হবে, গুণ করতে হবে। ঠিক আছে, আর যদি ডান থেকে বামে যান তাহলে কি করতে হবে ভাইয়া, ভাগ করতে হবে। ঠিক আছে, একটা মনে রাখবেন, বাম থেকে ডানে, লেফট টু রাইট গেলে আমাকে গুণ করতে হবে। এবং মাথায় রাখবেন, মনে করেন আপনাকে আমি মিটার দেওয়া আছে, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, মনে করেন আমাকে মিটার দেওয়া আছে, আমি যাব হচ্ছে মিলিমিটারে। সো যেটা দেওয়া আছে ওইখানে আপনি 1 বসাবেন, আর যেই পর্যন্ত যেতে হবে সব কটার এর মাঝে শূন্য বসাতে থাকবেন। মিলিমিটার পর্যন্ত যাব, দেখেন তো আমার 1000 দিয়ে হয় গুণ করতে হবে, নাহলে ভাগ করতে হবে। বুঝতে পারছেন? তার মানে আমি যদি মিটার থেকে ডেসিমিটার মিলিমিটারে যাই, আমাকে 1000 দিয়ে গুণ করতে হবে। আমি যদি, আমাকে কি বলা হয়েছে, মনে করেন মিলিমিটার দেওয়া আছে, মনে করেন মিলিমিটার দেওয়া আছে, তাহলে 1 বসাবেন, আমি মিটারে কনভার্ট করব, মিলিমিটার থেকে মিটারে যাব, তাহলে কি হবে দেখেন। আবার এখানে এক বুঝেন না, ঠিক আছে, তার মানে একের পরে 3টা শূন্য মানে 1000, যেহেতু হচ্ছে ডান থেকে বামে যাচ্ছি, তার মানে আমি 1000 দিয়ে ভাগ করব। বুঝতে পারছেন? এরপরে আপনাদের আরো কিছু কম্পোনেন্ট আছে যেটা ইম্পর্টেন্ট, যেমন মাইক্রো, মাইক্রো মানে 10⁶, ন্যানো 10⁹, পিকো 10⁻12, ফ্যামটো। ঠিক আছে, এই 4টা ইম্পর্টেন্ট, এটা দিতেও পারে নাও দিতে পারে, বাট এই 4টা ইম্পর্টেন্ট। বিশেষ করে এই বান্দা, এই বান্দা, আর অ্যামস্ট্রং মনে রাখবেন, 1 অ্যামস্ট্রং হচ্ছে 10⁻10 মিটার, এটাও মাথায় রাখবেন, অ্যামস্ট্রং মাঝে মাঝে দেয়। ঠিক আছে, মাইক্রো, ন্যানো, অ্যামস্ট্রং খুব বেশি দেয়, তারপরে হচ্ছে পিকো, ফেমটো দিতেও পারে নাও দিতে পারে, এটা একটু কম দেয়। এই তো, ওকে। এবার মাত্রা, মাত্রা জিনিস থেকে ভাই, বিলিভ ইট অর নট, মাত্রা জিনিস থেকে ন্যূনতম একটা অবজেক্টিভ, মানে একটার বেশি দেয় না, একটা অবজেক্টিভ অনেক বোর্ডে তুলে দেয়, মাত্রা থেকে অনেক বোর্ডে তুলে দেয়। মাত্রা কিভাবে বের করবেন আমি আপনাকে একটু শর্টকাট বলি। মাত্রা জানার জন্য আপনি 3টা কম্পোনেন্ট, 4টা কম্পোনেন্ট সবসময় মনে রাখবেন, এই 4টার বাইরে আপনাদের দেয় না। একটা হচ্ছে দৈর্ঘ্য, আরেকটা হচ্ছে আমাদের দূরত্ব, আরেকটা হচ্ছে সময়, আরেকটা হচ্ছে তাপমাত্রা। উপরের 3টা খুব বেশি দিবে, উপরের 3টা আগেই বলতেছি ভাইয়া, উপরের 3টা খুব বেশি দিবে, নিচেরটা দিতে পারে নাও দিতে পারে। দৈর্ঘ্যের ইংলিশ কি বলেন তো, লেন্থ। এই লেন্থের বড় হাতের এল আমরা মাত্রাতে ইউজ করব। ঠিক আছে, এইটা আমরা মাত্রাতে কি ইউজ করব, মাত্রাতে কোনটা ইউজ করব সেইটা হচ্ছে আমরা এখানে ইউজ দিচ্ছি। দূরত্ব মানে কি, ডিস্টেন্স। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, দূরত্ব আর দৈর্ঘ্য তো একই, দুঃখিত দুঃখিত, এটা হবে ভর, এইটা হচ্ছে আমাদের ভর হবে, একটু ভুল লিখছি আমি, এইটা হবে ভর। ভর মানে কি, ভর মানে হচ্ছে ম্যাস। বুঝতে পারছেন? ম্যাস, ম্যাসের বড় হাতের এম আমরা ইউজ করব। সময় মানে কি, টাইম,
টাইমের বড় হাতের টি ইউজ করব। আর টেম্পারেচার মানে টেম্পারেচার না, এই টেম্পারেচারকে থেটা আমরা ইউজ করি, ঠিক আছে, থেটা আকারে। সো এইবার দেখেন আমি শর্টকাট কিভাবে বুঝাই। মনে করেন বেগের মাত্রা, আমি কিচ্ছু জানি না, বেগ, বেগের একক কি বলেন তো? মিটার পার সেকেন্ড না? এই মিটার মানে কি? এটা ছিল মিটার। ভাইয়া মিটার মানে কি বলেন তো? মিটার আমরা দৈর্ঘ্যতে ইউজ করতাম না, মিটার আমরা ইউজ করতাম দৈর্ঘ্যতে। মিটারের একক কার ছিল? আমাদের লেন্থে ছিল। সো মাত্রাতে লেন্থের কি বড় হাতের এলটা আসবে। এই এস মানে কি? সেকেন্ড না? সেকেন্ড আমরা কার জন্য ব্যবহার করতাম বলেন তো? সেকেন্ড আমরা ইউজ করতাম ভাইয়া টাইমের জন্য। সেকেন্ড আমরা ইউজ করতাম ভাইয়া টাইমের জন্য। টাইমের মাত্রার ক্ষেত্রে কি আসবে? বড় হাতের টি। আর এখানে ইনভার্স আছে না, মিটার পার। পার মানে এইভাবে লেখা যা কথা, এইভাবে লেখা আমার সেম কথা, তার মানে ইনভার্স 1। বুঝতে পারছেন? আমি কি করতেছি? আমি মাত্রাটাকে একক দিয়ে বের করার ট্রাই করতেছি। আমি একক দিয়ে, ইউনিট দিয়ে মাত্রা বের করার ট্রাই করতেছি। তারপরে মনে করেন ত্বরণ, আমি ত্বরণের ইউনিট কি বলেন তো? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন মিটার কাকে ইউজ করতাম বলেন তো? মিটার ইউজ করতাম আমি হইতেছে দূরত্বের ক্ষেত্রে, লেন্থ, লেন্থের ক্ষেত্রে। তারপরে লেন্থের ফার্স্ট ক্যাপিটাল লেটার বসাবো। সেকেন্ড ইউজ করতাম আমি টাইমের ক্ষেত্রে, সো টাইমের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল আকারে বসাবো। পার স্কোয়ার আছে, শেষ। তার মানে আপনি এই প্রসেসে, এখন তো হয়তো আপনি একটু মনে করতে পারেন যে ভাই আমি একক কিভাবে মনে রাখবো। বাবারে তুমি চ্যাপ্টার 3 আছে, 2 আছে, 5 আছে, 7 আছে, যখন করবা অটোমেটিকলি তোমার মাথায় থাকবে এবং ওটার সাপেক্ষে তুমি আস্তে 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 মাত্রাটা শিখবা। চ্যাপ্টার 2 যখন তুমি আমার ক্লাসটা দেখবা, তখন দেখবা আমি হচ্ছে তোমার হচ্ছে বেগেরটা, বেগের সূত্র একক দেখানোর পরে মাত্রা দেখাইছি এবং এই প্রসেসে দেখাইছি। ত্বরণেরটা আমি ওই প্রসেসে দেখাইছি। বলে গেলেও আমি মাত্রা, বলের একক দেখাই আমি মাত্রাটা দেখাইছি এবং এই প্রসেসে দেখাইছি এবং এটা 100% ইজিয়েস্ট একটা প্রসেস। জাস্ট তোমারে এই 4টা পয়েন্ট, এই 4টা পয়েন্ট তোমার মাথায় রাখতে হবে, তাহলেই তুমি সবকিছু বুঝতে পারবা। সো মাত্রার পার্টটা আশা করি তোমরা বুঝতে পারছো। এবারে বৈজ্ঞানিক সংকেত যন্ত্রপাতি, ঠিক আছে, স্কেল। এইবার আমি এই যন্ত্রপাতি দেখানোর আগে, বৈজ্ঞানিক যন্ত্রপাতি দেখানোর আগে আমি আপনাদের বৈজ্ঞানিক যন্ত্রপাতি অ্যাকচুয়ালি কোশ্চেন আসে দুইটা, একটা ভার্নিয়ার স্কেল, একটা স্ক্রু গজ। এই ভার্নিয়ার স্কেল বা স্ক্রু গজের আগে আরেকটা জিনিস আপনাদের পড়াবো, সেটা হচ্ছে ত্রুটি। ত্রুটি বলতে আমরা যে মেজারমেন্ট গুলো করে থাকি, আচ্ছা আমি আগে ভার্নিয়ার স্কেল গুলোই দেখাই, ত্রুটিটা পরে দেখাবো। আগে ভার্নিয়ার স্কেল গুলো দেখাই, ভার্নিয়ার স্কেল। আচ্ছা, সো ভার্নিয়ার স্কেলটা অ্যাকচুয়ালি কি? মনে করেন আমি যদি ভার্নিয়ার স্কেলের একটা চিত্র আঁকি, আমি চিত্র এঁকে হাতে কলমেই দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। মনে করেন আমি একটা স্কেল নিব, এই যে একটা স্কেল নিলাম এবং এইখানে এই আরেকটা স্কেল লাগবে আমার, এই এই ঠিক আছে। এইবার অ্যাকচুয়ালি এটা দেখতে কিরকম হয় আমি যদি আপনাকে দেখানোর কথা বলি, হুবহু এরকম হয়। কিরকম দেখেন, এই যে আপনার নিচের একটা স্কেল, এটা একটু ঝাপসা লাগতেছে, আপনার বইটাও দেখতে পারেন যে এই যে একটা নিচের স্কেল, এই যে মেইন স্কেল, এই যে এই স্কেলটা দেখতেছেন না ভাইয়া, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মেইন স্কেল বলি, প্রধান স্কেল। আর এই দেখেন এইখানে ছোট্ট আর একটা দাগ কাটার অংশ থাকে, এইটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল, এইটাকে বলা হবে ভাইয়া ভার্নিয়ার স্কেল। এবং এই দেখেন এখানে দুইটা চল আছে, একটা চল আর একটা চল। মনে করেন আপনি কি করবেন, এই কলমটাকে আপনি মাপতে চাবেন, আপনি কি করবেন, এই যে চল, এই চলটা ফিক্সড, এই চলটা ভাইয়া ফিক্সড, এই চলটা ভাইয়া মুভেবল, মুভেবল। আপনি কি করবেন, সুন্দর মতো এইটাকে সরাইতে থাকবেন। এইটা যদি এই পাশে সরান, এই বান্দাও কি হবে ভাইয়া, এই পাশে সরতে থাকবে, এই পাশে সরতে আপনি সুন্দর মতো এই কলমটা এখানে ফিক্সড করলেন, ঠিক আছে। আপনি যখন ফিক্স করতেছেন, এখন আপনার কি করতে হবে, এখন আপনি দেখবেন যে আপনি যে লেনটা নিছেন, এই লেনটা আপনি স্কেলের সাপেক্ষে কিভাবে বের করবেন, এটাই এখন আমরা বের করব।
বুঝতে পারছেন? সো আমি এই চোয়ালগুলো আঁকি নাই, আমি ধরে নিছি যে এই চোয়ালটা কি হবে, আপনি মুভ করবেন, মুভ করে যে কোনো একটা পজিশনে গিয়ে আপনি ফিক্স করবেন একদম টাই অবস্থাতে, ঠিক আছে? একটা পয়েন্ট এখানে থাকবে আর একটা পয়েন্ট এখানে থাকবে, ঠিক আছে? সো আমি ধরে নিছি আপনি মুভ করছেন, ঠিক আছে, ফেয়ার এনাফ, স্কেল, ওকে। আচ্ছা আমি তাহলে করি, মনে করেন আমার চোয়ালটা একদম এই পজিশনে ছিল, এই যে একদমই। এখন আমি কি করতে চাচ্ছি, আমি এই স্কেলের লেনটা বের করতে চাচ্ছি, ঠিক আছে? আমি কি বলছিলাম ভাইয়া, এইটা ছিল আমাদের মেইন স্কেল, এইটা হচ্ছিল আমাদের ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেল। সমস্যা হচ্ছে এই জিনিসটা হচ্ছে প্র্যাকটিক্যাল থিঙ্কিং, এটা আপনাকে প্র্যাকটিক্যাল থিঙ্কিং, আপনি যদি স্কুলে অ্যাটলিস্ট একবার হলো ভার্নিয়ার স্কেলটা দেখেন, আমার ক্লাসটা করার পরে মনে হবে যে ভাইয়া যা যা বলছে এটি তো একদম ফিক্সড, কিন্তু আপনার যদি কোনোভাবে না দেখার পসিবিলিটি না থাকে যে ভাই আমি ভার্নিয়ার স্কেল দেখতে পারবো না, তাহলে আমার মোতাবেক আপনি একটু ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে ভার্নিয়ার স্কেল নিয়ে আপনার ক্লাস দেখার দরকার নাই, বা গুগলেই যাবেন, গুগলে গিয়ে দেখবেন যে আপনার এরকম চিত্র অনেক দেওয়া আছে, অনেক দেওয়া আছে, ওই চিত্রর সাথে ক্লাসটা জাস্ট মিলাবেন, দেখবেন অনেক কিছু আপনি বুঝতে পারতেছেন, বুঝতে পারছেন? আচ্ছা এবার আমি কি করতেছি, এই মাপটা দিতে চাচ্ছি, এখন তাহলে কি হবে, স্কেলটা একটু মুভ করবে, তো স্কেল ভাই একটু মুভ করলো সুন্দর মতো, এই যে স্কেলটা ভাইয়া একটু মুভ করলো, এই যে স্কেল মুভ করলো, স্কেলটা আগের মতোই আছে, দেখেন স্কেল আগের জায়গায় আছে, খালি এই ভার্নিয়ার স্কেলটা কি করবে ভাইয়া, একটু মুভ করবে, ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেলটা মনে করেন মুভ করে আমার এইখানে চলে আসলো, ঠিক আছে? ভার্নিয়ার স্কেলটা ভাইয়া মুভ করে আমার এখানে চলে আসলো, এবং এই পয়েন্টেই আমার মেইনলি এই কলমটা আমি বসাইছিলাম, এই পয়েন্টে আমি মেইনলি আমার অ্যাকচুয়াল কলমটা আমি বসাইছিলাম। আমি এখানে অ্যাকচুয়ালি আমার কলমটা বসাইছিলাম। এখন দেখতে হবে যে আমার ভার্নিয়ার স্কেলের মান আর মেইন স্কেলের মান কিভাবে আসতেছে। মনে করেন প্রথমে আপনাকে জানতে হবে মেইন স্কেল, মেইন স্কেলের ক্যালকুলেশন আমরা কি করব, মেইন স্কেলকে আমরা এম দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? মনে করেন এইখানে আছে আমার 0, এই বান্দা 0, এই বান্দা 1 2 3 4, এই বরাবর 5, ঠিক আছে? 6 7 8 9 10, এই বরাবর মনে করেন আমার 10 11 12 13 14, এই বরাবর মনে করেন 15, এইভাবে দেওয়া থাকবে, ঠিক আছে? সো আপনি চিন্তা করেন আপনার কলমটা মেইন স্কেল বরাবর কতটুকু ডিসটেন্স কভার করছে। আমি যদি একটু দেখাই, দেখেন তো ভাইয়া, দেখেন তো এই বান্দা মেইন স্কেল বরাবর দেখেন তো এতটুকু ডিসটেন্স কভার করছে না, মানে সে 10 ঘর অতিক্রম করছে, কিন্তু এই যে, কিন্তু দেখেন আপনি এই যে 11তম ঘর, এই 11তম ঘরকে কিন্তু অতিক্রম করে নাই, মানে সে 10 আর 11-র মধ্যবর্তী একটা জায়গায় সে অবস্থান করতেছে, বুঝতে পারতেছেন? তার মানে মেইন স্কেলের কনসেপ্টটা হবে সে কতটুকু ডিসটেন্স কভার করছে, বা সরল রৈখিক স্কেলে সে কতটুকু কাটা হচ্ছে অতিক্রম করছে, সেটা আমাকে নিতে হবে। সে কিন্তু 11তম দাগ অতিক্রম করে নাই, 11তম দাগের আগেই সে কিন্তু মেপে দিছে, বুঝতে পারছেন? সে 10 অতিক্রম করছে বাট 11 অতিক্রম করে নাই। তার মানে মেইন স্কেলে লিখবো রৈখিক স্কেল যতটুকু অতিক্রম করে, যতটুকু অতিক্রম করতেছে, ঠিক আছে? তার মানে এখানে কতটুকু অতিক্রম করতেছিল, আমার 10 মিলিমিটার অতিক্রম করতেছিল। আচ্ছা এইবার হচ্ছে আমি ভার্নিয়ার স্কেলের দিকে যাব। ভার্নিয়ার স্কেলে মাথায় রাখবেন, যেটা ভার্নিয়ার স্কেল বলে বা ভার্নিয়ার সমপাতন বলে, ভার্নিয়ার স্কেলের পার্টও বলা হয়
বা এটাকে ভার্নিয়ার সমপাতনও বলা হয়, যেটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করি। এখন এইটা আমি কিভাবে মনে রাখবো? মনে করেন এই স্কেলেও এই দাগটা হচ্ছে আমার 0, এইটা মনে করেন আমাদের 1, এইটা 2, এইটা 3, এইটা 4, এইটা 5, এইটা মনে করেন 6, 7, 8, 9, 8, 10। ঠিক আছে, মানে আরেকটু স্প্রেড থাকবে। ঠিক আছে, এটা আমি একটু করছি, আমাকে আরেকটু স্প্রেড দিতে হবে। মনে করেন ভার্নিয়ার স্কেল এইটা স্টার্টিং পয়েন্ট হচ্ছে 0, এই স্টার্টিং পয়েন্ট হচ্ছে 10। ঠিক আছে, 10 পর্যন্তই থাকে আমাদের প্রচলিত। মনে করেন এইটা আমাদের 1, এইটা 2, এইটা 3, এইটা 4, এইটা 5, 6, 7, 8, 9, 10। ঠিক আছে, এবার আপনাকে দেখতে হবে এই ভার্নিয়ার স্কেলের দাগগুলা মেইন স্কেলের কোনটার সাথে মিলে যাচ্ছে। ভার্নিয়ার স্কেলের এই দাগগুলা মেইন স্কেলের সাথে একদম কোনটা একদম স্ট্রেট দেখাচ্ছে, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের কোন দাগ মেইন স্কেল বা রৈখিক স্কেল, রৈখিক স্কেলের সাথে মিলে যাচ্ছে, এটা যে কোনো দাগের সাথে মিললেই হবে। ঠিক আছে, এখানকার যে কোনো একটা দাগ এখানকার যে কোনো একটা দাগের সাথে মিললেই হবে, বুঝতে পারছেন? সো আমি যদি দেখি, মনে করেন এই দাগটা, এই মনে করেন এইটা, এইটা কিন্তু ভাইয়া মিলা গেছে, বুঝতে পারছেন? এটা কিন্তু একদম মিলে গেছে, তার মানে এই দাগ মেইন স্কেলে এই দাগের সাথে এই দাগ একদম ওভারল্যাপ করছে, একদম এক লাইনে আছে। তার মানে এখানে আমি বসাইতে পারবো, এখানে কত আমার 2 মিলিমিটার আসছে না? এইটা তো আমার 10 মিলিমিটারে ঘর ছিল, তার মানে এখানে কতটুকু আসছিল আমার 2 মিলিমিটার। তার মানে এখানে 1, এই 2, তার মানে এই ভার্নিয়ার সমানুপাতন পাচ্ছি আমরা 2 মিলিমিটার। বোঝা গেছে? এইবার আরেকটা পার্ট আসবে, সেটা হচ্ছে আমাদের ভার্নিয়ার ধ্রুবক। অর্থাৎ আমি এই ভার্নিয়ার স্কেল দিয়ে কতটুকু প্রেসাইজ ওয়েতে একটা বস্তু দৈর্ঘ্য মাপতে পারবো, এটা ডিপেন্ড করবে কার উপর? ভার্নিয়ার ধ্রুবকের উপর। বুঝতে পারছেন? আমি এই ভার্নিয়ার স্কেল দিয়ে কত প্রিসাইজ ওয়েতে একটা বস্তু দৈর্ঘ্য মাপতে পারতেছি, সেটা ডিপেন্ড করতেছে আমার ভার্নিয়ার স্কেলের উপর। সো সরি, ভার্নিয়ার ধ্রুবকের উপর। সো ভার্নিয়ার ধ্রুবককে আমরা ভাইয়া ভিসি দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, এই ভিসি দিয়ে যখন প্রকাশ করতেছি, এটা সূত্রটা কি হচ্ছে মাথায় রাখবেন, লিখবেন উপরে মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য, নিচে হবে আপনার ভার্নিয়ার স্কেলের এই পাঠ সংখ্যা, বা ভার্নিয়ার স্কেলের মনে করেন কতটুকু রেঞ্জ দেওয়া আছে, ভার্নিয়ার স্কেলের রেঞ্জ বলতে পারেন, ভার্নিয়ার স্কেলের রেঞ্জ বলতে পারেন। এখন দেখেন, আপনার এইখান থেকে আপনি চিন্তা করেন, এইটা ছিল আমার 1, এটা ছিল 2, এই 1 থেকে 2 একটা ঘরের দূরত্ব কতটুকু? 1 মিলিমিটার না? আবার 2 থেকে 3, এটা ছিল 3, এই একটা ঘরের দূরত্ব কতটুকু? 1 মিলিমিটার। 2 থেকে 4 এর মধ্যে দূরত্ব কতটুকু? 1 মিলিমিটার। 4 থেকে 5 এর দূরত্ব কতটুকু? সেই 1 মিলিমিটার। তার মানে মূল স্কেলে এক ঘরের দৈর্ঘ্য কত? 1 মিলিমিটার। এবার ভার্নিয়ার স্কেলের রেঞ্জ কতটুকু দেওয়া আছে দেখেন তো, 0 থেকে 10 না? তার মানে আমি 10 বসাই দিব। তার মানে ভার্নিয়ার ধ্রুবক কি আসতেছে? 0 পয়েন্ট আমার 1 এত মিলিমিটার। গট ইট? এবার সূত্র, এবার এবার আমি দৈর্ঘ্য নির্ণয় করব। দেখো, এবার আমি দৈর্ঘ্য নির্ণয় করতেছি। দৈর্ঘ্যের মান সূত্রটা কি আসবে? এম প্লাস ভি ইন্টু ভিসি। এম এর মান কতটুকু ধরছিলাম ভাইয়া? দেখেন 10 মিলিমিটার। ভি এর মান কতটুকু ছিল ভাইয়া? 2 মিলিমিটার।
ভিসি এর মান কতটুকু পাইছিলাম ভাইয়া 0.1। তার মানে এখান থেকে আমি যদি ক্যালকুলেট করি 10 প্লাস 2 ইন্টু 0.1, 10.2 মিলিমিটার। তার মানে এই কলমের লেন্থ আমি পাইছি 10.2 মিলিমিটার, এবং এইটা আমি কার সাপেক্ষে পাইছি? এই ভার্নিয়ার স্কেলের সাপেক্ষে। তার মানে বুঝতে পারছেন, এই যে আমি ভার্নিয়ার স্কেলটা আপনি দেখছেন, এই যে এইটারে, এইটাকে কি করতে হবে? ফার্স্টে স্প্রেড করতে হবে। দুইটা চোয়াল, এই যে দুইটা চোয়াল, এই দুইটা চোয়ালে হইতেছে আপনি কি এইভাবে রাখতে হবে, এইভাবে, এই যে এইভাবে থাকবে, এইভাবে রাখতে হবে। এরপরে আপনি ওয়াও মেইন স্কেলের পার্টটা নেবেন, যে মেইন স্কেল বরাবর সে কতটুকু ডিস্টেন্স কভার করছে। এরপরে ভার্নিয়ার স্কেলেরটা নেবেন, যেটা বলছিলাম যে মেইন স্কেলের সাথে ভার্নিয়ার স্কেল কোন দাগে মিলতেছে ওইটা বসাবেন। তেমনি বসাবেন মেইন স্কেলের প্রত্যেকটা ঘরের দূরত্ব কত, 1 মিলিমিটার হবে। তারপরে এখানে নিচে বসবে আপনার ভার্নিয়ার স্কেলের রেঞ্জ কতটুকু দেওয়া, এটা 10 পর্যন্তই থাকে অলমোস্ট টাইম। সো 10 বসাবেন, আপনার ভার্নিয়ার স্কেলের কি বের হয়ে যাবে, এই পার্টেরটা বের হয়ে যাবে, ঠিক আছে, আপনার ধ্রুবকটা বের হয়ে যাবে, সুন্দর মতো আপনি এখানে কাজ করে ফেলবেন। একদম ইজি, ক্যালকুলেশন একদম ইজি, একদম দেখাই দিছি। এই বান্দা আপনি যেখানে যাবেন এই সূত্র দিয়ে ইউজ হচ্ছে, দ্যাট ইজ ভার্নিয়ার স্কেল। এবার আপনি নিজে পড়বেন, আপনি নিজে বইয়ের লাইনগুলো পড়বেন, দেখেন আমি যা যা বলছি, আমি যা যা লিখছি এখানেই দেওয়া আছে, এখানেই দেওয়া আছে, এখানেই ই করতেছে, বুঝতে পারছেন? ওকে, এবার হচ্ছে স্ক্রু গজ। আমি এবার স্ক্রু গজটা একটু দেখাইতে চাচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে এই এই আপনার ভার্নিয়ার স্কেলে ক্যালকুলেশন আছে বইতে, বাট এই স্ক্রু গজেরটাও কিন্তু মাঝে মাঝে দিয়ে দেয়। সো স্ক্রু গজের পার্টটা কি, মনে করেন একটা কলম নেই, আপনি এই কলমের লেন্থ একটু আগে মাপলেন ভার্নিয়ার স্কেল দিয়ে, বাট আমি যদি বলি এই কলমের ডায়ামিটার কত, এবার বলেন তো এই কলমের এই ডায়ামিটার কত, এটা আপনি কিভাবে বের করবেন? এইটা বের করার জন্য অ্যাকচুয়ালি আমরা ইউজ করব কি, স্ক্রু গ্যাজ ইউজ করব। কি রকম? মনে করেন এই স্ক্রু গ্যাজের এখানে দুইটা অংশ থাকে, এখানে মেইনলি দুইটা অংশ থাকে। এইখানে দেখবেন একটা রৈখিক স্কেল থাকে, এখানে একটা রৈখিক স্কেল থাকে, আর এইখানে দেখবেন একটা তার পাশেই থাকে বৃত্তাকার স্কেল, তার পাশে থাকে ভাই একটা বৃত্তাকার স্কেল। আমি যদি একটু চিত্র আপনাদের আঁকতে পারি, দেখি একটা চিত্র আঁকার ট্রাই করি, যাতে অ্যাটলিস্ট আপনারা বুঝেন কিছু। বিসমিল্লাহ, কি যে আঁকবো আল্লাহ জানে। এই আচ্ছা, ওকে, এই ঠিক আছে, এখানে এখন একটা ইউ শেপ থাকবে, এই ঠিক আছে, আর এইখানে আরেকটা থাকবে, মনে করেন এই এই ঠিক আছে। এখন এই যে দুইটা পার্ট থাকলো, মাথা রাখবেন এটা হচ্ছে ফিক্সড, ঠিক আছে, ওই আগের মতো আমাদের ওই আগে ভার্নিয়ার স্কেলে কিন্তু একটা পার্ট ফিক্স ছিল। এই পার্টটা আমি মুভ করতে পারতেছি, এই পার্টটা আমি হয় সামনে নিতে পারতেছি, না হয় পেছনে নিতে পারতেছি, ঠিক আছে। এবং এই পার্টের পরে আমার একটা রৈখিক স্কেল আছে, কালো কালি দিয়ে দেখাই, এই পার্টের পরে আমার স্টার্ট হচ্ছে একটা রৈখিক স্কেল। মনে করেন এইটা হচ্ছে 0, 1, 2, 3, 4, এই 5, 6, 7, 8, 9, আর এই 10, ঠিক আছে। এবং এর পরেই আছে একটা বৃত্তাকার স্কেলের পার্ট, মনে করেন, ঠিক আছে, এরকম একটা বৃত্তাকার স্কেলের পার্ট আছে, এবং তারপরে এরকম একটা ঘোরানোর জন্য একটা পোর্শন আছে, ঠিক আছে, ঘোরানোর জন্য পোর্শন আছে, এখানেও একটা পার্ট আছে, ঠিক আছে, এরকম। এখন বৃত্তাকার স্কেলে মনে করবেন যে এখানে একটা বেজ লাইন আছে, এই বান্দার এই যে বৃত্তাকার স্কেল, এই বৃত্তাকার স্কেলের নিচে একটা বেজ লাইন আছে। আমার একটু বড় করে দেওয়া উচিত ছিল, দেখি একটু বড় করা যায় নাকি, এই তো, এবার পারফেক্ট।
এইবার মনে হচ্ছে আঁকতে সুন্দর। মনে করেন হ্যাঁ এইখানে মনে করেন আমাদের 0 1 2 3 4 এই 5 6 7 8 9 8 10, ঠিক আছে। এই বরাবর কিন্তু আমাদের একটা বৃত্তাকার স্কেল ছিল, ঠিক আছে। এই ঠিক আছে, এবং এইখানে একটা না বেজ লাইন ছিল। আপনি যদি ধরেন দেখবেন যে হ্যাঁ এখানে একটা বেজ লাইন আছে। আমি একটু ডার্ক নেই। এই যে মনে করেন এরকম একটা বেজ লাইন, এবং এই বেজ লাইনের সাথে এইখানে দেখবেন যে একটা 0 দেওয়া আছে, উপরে 1 2 3 4 এই 5 এইরকম ভাবে যাচ্ছে, এবং এই বৃত্তাকার স্কেল ভাবে বিভিন্ন রকম হইতে পারে। এইটা আমাদের ছিল রৈখিক স্কেল, আর এইটা ছিল আমাদের বৃত্তাকার স্কেল, ঠিক আছে। রৈখিক স্কেল আচ্ছা, এই রৈখিক স্কেলটা বৃত্তাকার স্কেলটা ভাইয়া আপনার 0 থেকে স্টার্ট করে 50 পর্যন্ত হইতে পারে, 0 থেকে স্টার্ট করে 50 পর্যন্ত হইতে পারে, আবার 0 থেকে স্টার্ট করে 100 পর্যন্ত হইতে পারে। এটা বিভিন্ন প্যারামিটারের আমার স্ক্রু গজ হইতে পারে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। এবার যদি 50 পর্যন্ত হয়, তার মানে এখানে কি আসবে? এখানে আসবে 49, এখানে আসবে 48, এখানে আসবে 47, এইভাবে যাবে, ঠিক আছে। আর যদি 100 হয়, এখানে হবে 99, 98, 97 যদি 100 হয়। সো আমি এখানে 50 হিসাবে ক্যালকুলেট করতেছি। সো আপনার কথা হচ্ছে আপনি এখন মনে করেন এই যে কলম কই রাখছি, এই যে কলম, এই কলমকে এখন এইটার মধ্যে রাখবেন। এটার মধ্যে রাখলে কি হবে? এইটাকে ঘুরাইতে হবে, ঠিক আছে। এটাকে ঘুরাবেন, এইটাকে যদি আপনি এই বরাবর একটু ঘুরান, তাহলে এই যে জটা আছে না, এই জটা একটু একটু করে মুভ হইতে থাকবে। এবার সুন্দর মতো এই দুইটা পাশ আপনি অ্যাটাচ করে দিবেন, ঠিক আছে। অ্যাটাচ করার পরে এইখানে কোনো ফাঁকা জায়গা আছে নাকি এটা বোঝানোর জন্য সুবিধাটা কি, এই যে এই বান্দাটা আছে না, এই বান্দাটাকে আপনি মোচড় দিবেন, মোচড় দিলে টাক 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 করে সাউন্ড হবে। তারপরে সাউন্ড হওয়ার মিনিং হইতেছে এই দুইটা যে একদম পারফেক্টলি অ্যাটাচড অবস্থায় আছে, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে কাহিনী। এখন আমাকে কিছু প্যারামিটার এখান থেকে শিখতে হবে। প্রথমে আমি পিচ কাকে বলে এটা জানা ট্রাই করতেছি। পিচ হইতেছে আপনি এই বৃত্তাকার স্কেলকে একবার ঘুরাচ্ছেন, মনে করেন 0 থেকে ঘুরানো স্টার্ট করে আবার এই বেজ লাইনের সাথে আবার 0টাকে কানেক্টেড করছেন, অর্থাৎ 0 থেকে ঘুরানো স্টার্ট করছেন, ঘুরায় ঘুরায় এই 0কে বেজ লাইন বরাবর নিয়ে আসছেন, অর্থাৎ 50 ঘর অতিক্রম করছেন। বুঝতে পারছেন? 50 ঘর অতিক্রম করছেন, তাহলে দেখবেন যে এই সরলরৈখিক বরাবর এই স্কেলটা কিছুটা দূরত্ব অতিক্রম করতেছে। এই সরলরৈখিক বরাবর স্কেলটা দেখবেন এই যে পার্টটা, এই পার্টটুকু এটা আস্তে আস্তে কিছু দূর এইভাবে সরে যাচ্ছে। সে যতটুকু রৈখিক স্কেল বরাবর সরে যাবে সেই মানটাকে বলা হবে আমাদের পিচ। অর্থাৎ 0 হতে ঘোরানো শুরু করলে হয় 50 ঘর, না হয় 100 ঘর। আবার 0তে আনলে, আবার 0তে আনতে এই রৈখিক স্কেল বরাবর যতটুকু সরে যাচ্ছে, রৈখিক স্কেল বরাবর যতটুকু সরে, যতটুকু সরে এইটাকে বলা হবে আমাদের পিচ। বুঝতে পারছেন? ওকে, এটাকে বলা হচ্ছে আমাদের পিচ। এরপরে আপনাকে জানতে হবে লঘিষ্ঠ গণন, লিস্ট কাউন্ট। লঘিষ্ঠ গণন, লিস্ট কাউন্ট ভাইয়া কি? লিস্ট কাউন্টের ব্যাপারটা হচ্ছে
আপনি মাথায় রাখবেন উপরে যে আপনার পিচের মান আপনি কতটুকু পাইছেন, ভাগ হচ্ছে আপনার এই বৃত্তাকার স্কেল 50 পর্যন্ত আছে না 100 পর্যন্ত আছে, এই মানটা আপনি সেখানে বসায় দিবেন। অর্থাৎ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, ঠিক আছে, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, এটা যদি করেন তাহলে আপনি লঘিষ্ঠ গণনটা পাবেন। সো আশা করি এতটুকু বুঝতে পারছেন। সো পিচ আমরা জানলাম কি, যে আমি 0 ডিগ্রি ঘোরানো স্টার্ট করে আবার 0-তে আনছি, তাহলে সে রৈখিক স্কেল বরাবর যতটুকু সরে যাচ্ছে ওই মানটা হবে পিচ। এবং আমি যদি পিচ জানি তাহলে উপরে পিচের মানটা বসাবো নিচে এই বৃত্তাকার স্কেল কতটুকু আছে, আপনার 49-এর পরের ঘরটাকে 50, যেটা 0 হিসাবে কাউন্ট করছি আমরা, এটাকে 50 ঘর পর্যন্ত আছে না 100 ঘর পর্যন্ত আছে, ওই মানটা বসালে আমরা লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন পেয়ে যাব। এতটুকু বুঝতে পারছেন নাকি? আশা করি আপনার এতটুকু, আমি চিত্র আঁকা ট্রাই করছি, যদিও দেখতে খুবই জঘন্য বিচ্ছিরি হয়েছে, বাট ট্রাই করছে একদম ন্যাচারাল ফিল দেওয়ার জন্য। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। এইবার হচ্ছে এইটা করার জন্য আমার ত্রুটি একটা দেখতে হবে, ত্রুটি জিনিসটা কি। এখান থেকে এই ত্রুটি কিন্তু ভাইয়া ক্যালকুলেশনই আছে, এই ত্রুটি বান্দা আমাদের আবার ক্যালকুলেশনে আছে, বুঝতে পারছেন? তাহলে ত্রুটি, ত্রুটির মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট একটা ত্রুটি হচ্ছে আমাদের শূন্য ত্রুটি। এখন শূন্য ত্রুটি কি জিনিস ভাইয়া? এবার আপনি চিন্তা করেন, এই যে চোয়াল দুইটা এখানে কি গ্যাপ আছে? 100% আপনি দেখেই বুঝতে পারতেছেন যেখানে বিসমিল্লাহ বলে গ্যাপ আছে, এই যে গ্যাপ আছে, কিন্তু আপনার গ্যাপ রাখা যাবে না। আপনি কি করবেন? ঘুরাবেন ঘুরাবেন, এই দুইটাকে একদম অ্যাটাচড করে দিবেন, দুইটা একদম সুন্দর মতো অ্যাটাচ থাকবে। ওই অ্যাটাচ যখন থাকতেছে ওই মোমেন্টে আপনার এই মেইন স্কেল যখন এই দুইটা একদম অ্যাটাচড থাকতেছে, এই দুইটা যখন একদম ভাইয়া অ্যাটাচড থাকতেছে, এই মোমেন্টে এই যে বেজ লাইন যদি শূন্য লাইনের সাথে সংযুক্ত থাকে তাহলে আমরা বলবো এখানে কোনো ত্রুটি নাই, এখানে কোনো ভাইয়া ত্রুটি নাই। বাট আপনি দেখেন এখানে দুই রকম ত্রুটি হতে পারে, শূন্য ত্রুটি, এটা পজিটিভও হইতে পারে, এইটা ভাইয়া আমার নেগেটিভ হইতে পারে। কিরকম? মনে করেন আপনি দুইটা চোয়াল এক করে ফেলছেন, তার মানে এইখানে হইলো আপনার ওই বেজ লাইনটা, আর এইখানে থাকলো আমার বৃত্তাকার স্কেল। সো দেখা গেল আমার শূন্য পয়েন্টটা এইখানে চলে আসছে, মানে একদম প্যারালাল ওয়েতে নাই, একদম অ্যাটাচড হয় নাই, একটু নিচে চলে আসছে। সো দেখা গেল এখানে 1, এখানে 2, এখানে 3, তার মানে সে কতটুকু ভাইয়া 3 ঘর নিচে চলে আসছে। যখন 3 ঘর নিচে চলে আসছে এটাকে বলা হবে পজিটিভ, ঠিক আছে? সে 4 ঘরও আসতে পারে, 5 ঘরও আসতে পারে, এটা যন্ত্রের উপর ডিপেন্ড করতেছে। মাথা রাখবেন সে যদি নিচে আসে তাহলে কত ঘর নিচে আসছে সেটা আমাকে দেখতে হবে এই বেজ লাইনের সাথে, এবং সেটাকে প্লাস দিতে হবে, প্লাস ত্রুটি। আর এরকম যদি হয় যে মনে করেন এইটা ছিল আমার এই যে নীল কালারের বেজ লাইন, এইটা ছিল আমার বৃত্তাকার স্কেল, সে কিছু দূর উপরে চলে আসছে 0 পয়েন্ট, তার মানে এখানে 1, এইটা 2, এইটা 3, এইটা ছিল আমার 4, তার মানে সে কি হয়েছে ভাইয়া 4 ঘর উপরে উঠছে, এখানে 3 ঘর নিচে নামছে, ঠিক আছে? তার মানে ত্রুটি হবে +3, আর সেখানে 4 ঘর উপরে উঠছে, 4 ঘর উপরে উঠছে, তার মানে আমি সব ক্যালকুলেশন করতেছি কিন্তু এই বেজ লাইনের সাপেক্ষে, ধরতে পারছেন? বেজ লাইনের সাপেক্ষে 4 ঘর উপরে উঠছে, 4 ঘর উপরে উঠছে মানে ত্রুটির মান আসবে -4, এটা হচ্ছে ঋণাত্মক ত্রুটি, ঠিক আছে? এটা যদি বুঝতে পারেন তাহলে এখন আমার সূত্রটা আগে বসাবো, চলেন। ডায়ামিটার, ব্যাসের মান আমি কিভাবে বের করতেছি? প্রথমে বসাবেন মূল স্কেলের পার্ট বা রৈখিক স্কেলের পার্ট, আমি লিখলে বেটার হয়। রৈখিক স্কেলের পার্ট প্লাস এখানে আসবে বৃত্তাকার স্কেলের পার্ট, বৃত্তাকার
স্কেলের পার্ট ইনটু কি আসবে, ইনটু আসবে আপনার লঘিষ্ঠ গণন এলসি, এবার আসবে মাইনাস প্লাস মাইনাস ই মানে ত্রুটি, বুঝতে পারছেন, এরর, এগুলো হচ্ছে এররের মান, এরর, এরর, ঠিক আছে, মাইনাস ত্রুটি, এই ত্রুটি প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে। এবার দেখেন রৈখিক স্কেল কিভাবে প্রকাশ করবে। রৈখিক স্কেল বোঝার উপায় হচ্ছে আপনি যে এই বান্দারে ঘুরাইছেন, এই বান্দা যে ঘুরাইছেন ও কি মূল স্কেল বরাবর একটু দূরে দূরে সরে যাচ্ছিল না, সে কতটুকু ঘর অতিক্রম করছে, কতটুকু ঘর অতিক্রম করছে সেটা হচ্ছে আমার রৈখিক স্কেল। তার মানে রৈখিক স্কেল জানার জন্য রৈখিক, আচ্ছা বৃত্তাকার স্কেল ঘোরানোর ফলে আমি এভাবে লিখি, বৃত্তাকার স্কেল ঘুরানোর ফলে রৈখিক স্কেলে কত ঘর অতিক্রম করে, সে কত ঘর অতিক্রম করতেছে ওটা আমাকে বের করতে হবে। এখন মনে হইতে পারে সে ঘুরতেছে ঘুরতেছে, এখানে চিন্তা করেন সে 10টি ক্রস করে এখানে আমার 11, মনে করেন এখানে 11, ঠিক আছে, এই বৃত্তাকার স্কেলে এখন 11 ঘরের উপরে আছে, তার মানে এখানে আমার রৈখিক স্কেলের মানটা কি আসবে, 11। তার মানে ও ছিল মনে করেন 0-তে বা ইয়েতে, আপনি ওরা ঘুরাইতেছেন, আরামসে ঘুরাইতেছেন, ঘুরাইতে ঘুরাইতে 10 ক্রস করে সে 11-তে গিয়া পড়ছে, বৃত্তাকার স্কেলটা 11 দাগের উপর রয়েছে, তার মানে সে অ্যাকচুয়ালি কি 11 দাগ পর্যন্ত দূরত্ব অতিক্রম করছে। তার মানে এখানে আমার কি আসবে, বৃত্তাকার স্কেল ওই চিত্র ওয়াইজ, এই চিত্র ওয়াইজ আমি যদি চিত্রটা একটু দেখাই আপনাকে, এই চিত্রতে এখানে কিসে আছে, এখানে অ্যাকচুয়ালি আমার 11-তে আছে। হায় রে, আমি এই কালি কেন নিচ্ছি বারবার, এই চিত্র ওয়াইজ আমার কিসে আছে ভাইয়া, এই চিত্র ওয়াইজ এখানে 11-তে আছে, বুঝতে পারছেন। তাহলে রৈখিক স্কেল চিত্র ওয়াইজ এখানে কি আছে আমার 11 মিলিমিটারে আছে, 11 মিলিমিটারে আছে, প্লাস বৃত্তাকার স্কেলের পার্ট, বৃত্তাকার স্কেল কি, এবার আপনি ওরে ঘুরাইছেন, ঘুরায় ঘুরায় তো অ্যাটাচ করছেন, অ্যাটাচ করে দেখলেন যে বৃত্তাকার স্কেল, আপনি তো ঘুরায় ঘুরায় বস্তুটাকে দুইটা জয়ের মধ্যে রাখছেন, টু জ এর মধ্যে আপনি কি রাখছেন, বস্তুটাকে তো রাখছেন, রাখার পর আপনি দেখলেন আপনার এইটা হচ্ছে মেইন স্কেল আর এইখানে হচ্ছে আপনার বৃত্তাকার স্কেল। সো এই মেইন স্কেলের এই যে দাগটা, এই দাগটা মনে করেন বৃত্তাকার স্কেলে 30 ঘরের সাথে মিলে গেছে, বা আপনি বললেন ভাইয়া এই ঘুরাইতে ঘুরাইতে আমার 41 ঘর পর্যন্ত আসছে, ঠিক আছে, 0 না কিন্তু, সে আপনি তো এখানে ঘুরাইছেন, এইটাকে তো রাখার জন্য কি ওইভাবে ঘুরাইছেন, ঘুরাইছে ঘুরাই তারপর একটা জ ফিক্সড হয়ে গেছে, জ ফিক্সড হয়ে দেখলেন এই বৃত্তাকার স্কেলের রৈখিক স্কেলের এই বেজ লাইনের সাথে বৃত্তাকার স্কেলের এই বেজ লাইন কোনটা মিলছে, 41টা মিলছে, এই দেখেন এই বরাবর দেখেন 41টা মিলছে, বৃত্তাকার স্কেলের 41 যে ঘরটা এইটা বেজ লাইনের সাথে মিলে গেছে, তার মানে বৃত্তাকার স্কেলের মান হয়ে যাবে আমাদের 41 ইনটু লঘিষ্ঠ গণনা এখান থেকে পাইছিলাম, লঘিষ্ঠ গণন এই যে এলসি, এখান থেকে আপনি সুন্দর মতো লঘিষ্ঠ গণন বসাবেন এলসি মাইনাস, এইবার চিন্তা করেন আপনার যদি 3 ঘর নিচে যায় তাহলে প্লাস ই বসাবেন, আর যদি 3 ঘর 4 ঘর উপরে উঠে তাহলে মাইনাস ই বসাবেন, ঠিক আছে। তার মানে এটা কিন্তু সূত্রের মাইনাস, এখানে হয় যদি নিচে যায় তাহলে প্লাস ই বসাবো, উপরে গেলে মাইনাস ই বসাবো, ঠিক আছে, প্লাস মাইনাস ই, এইটাই ছিল আমাদের স্ক্রু গেজের যে ক্যালকুলেশন, এইটা আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এখন আমি এটা এইভাবে কেন দেখাচ্ছি, দেখা যাচ্ছে এখান থেকে খুব বেশি ম্যাথ দেয় না, বাট এখান থেকে এই পার্টগুলোই তুলা দেয়, ঠিক আছে। আশা করি এইটা যদি বুঝেন আপনি বই যেটাই খুলবেন দেখবেন এই রিলেটেড ম্যাথগুলাই আরো, মানে আমি তো আরো ডিপ বুঝাইছি, এত ডিপ কিন্তু নাই আপনাদের বইতে, এবং ম্যাথ দিল আপনার এত ডিপ দিবে না, মানে আমার ইন্টেনশন ছিল যেহেতু আব্বাজান ধরছি
আপনার ইন্টারে যাতে ওই চ্যাপ্টার পড়া না লাগে, অ্যাটলিস্ট ভার্নিয়ার স্ক্রু গেজ আপনার ধরা না লাগে, এই কারণে আমি 100% ডিপ নলেজ দিছি, এত বেশি বইয়ে নাই আপনাদের। ব্যালেন্স, ব্যালেন্স মানে কি, ওই বাজার করেন না, বাজারে হচ্ছে ডিজেল মিটারে বসায়, এটাই ব্যালেন্স, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে ডিজেল মিটারটা। তবে থামাগড়ি কি স্টপ ওয়াচ, আপনারা যখন অনেকে প্র্যাকটিক্যাল করেন বিভিন্ন ইয়ের জন্য আপনাকে স্টপ ওয়াচ ইউজ করা হয়, ঠিক আছে, এইটা স্টপ ওয়াচের কাহিনী। এগুলো খুব বেশি দেয় না। আচ্ছা কি আছে এরপর, আচ্ছা পরিমাপের ত্রুটি ও নির্ভুলতা। আচ্ছা ত্রুটি আমি আপনাকে বুঝাই, দেখেন ত্রুটির আমি ক্যালকুলেশন বুঝাবো। ত্রুটির ক্যালকুলেশনটা কিরকম, মনে করেন প্রথমে আপনি এই কলমটাকে মাপতে চাচ্ছেন, মনে করেন এই যে কলম, এই কলমটাকে আপনি মাপতে চাচ্ছেন। আমি বলে দিলাম ভাইয়া এই কলমের দৈর্ঘ্য হচ্ছে এই কলমের দৈর্ঘ্য হচ্ছে ভাইয়া কত, মনে করেন 10 সেন্টিমিটার, ঠিক আছে। এবার আপনি মাপলেন, প্রথমে আপনার আসলো যা ইচ্ছা দিয়ে মাপেন, 10.0 বা 10.1 সেন্টিমিটার, দ্বিতীয়তে আসলো 10.02 সেন্টিমিটার, তৃতীয়তে আসলো 9.98 সেন্টিমিটার। তার মানে আপনার কিন্তু এই অ্যাকচুয়াল 10 সেন্টিমিটার থেকে একটুখানি ফ্ল্যাকচুয়েট করতেছে, হয় কিছু দূর বাড়তেছে, না হয় কিছু দূর কমতেছে, ঠিক আছে। এখন এই রকম ত্রুটিটাকে যখন আমরা ক্যালকুলেশন করব আমাদের আসবে পরম ত্রুটি। প্রথমে আসতেছে আমাদের কি ভাইয়া, পরম ত্রুটি। পরম ত্রুটির ইটা হচ্ছে আপনার প্রকৃত মান, ডিফারেন্স পরীক্ষাকৃত মান, ঠিক আছে। এখন এটা আমি কিন্তু মাইনাস দিই না, ডিফারেন্স দিছি। মনে করেন আপনার আসছে এত ঠান্ডা লাগছে, আচ্ছা দেখেন আপনার আসছে 10.1 সেন্টিমিটার, তার মানে আপনার 10.1 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার বিয়োগ করবেন, যা আসবে সেটাই হচ্ছিল আমার পরম ত্রুটির মান। এরপরে দেখেন আপনার আসছে 9.98 সেন্টিমিটার, এটার জন্য যদি পরম ত্রুটি বের করতে চান তাহলে কি আসবে, আপনি 10 সেন্টিমিটার থেকে 9.98 সেন্টিমিটার বিয়োগ করবেন, আপনার সুন্দর মতো চলে আসবে কি ভাইয়া আমাদের পরম ত্রুটি। এরপরে আরেকটা ত্রুটি আছে, সেটা হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটির ব্যাপারটা কি, আপেক্ষিক ত্রুটি হচ্ছে আপনার উপরে বসাবেন আপনি পরম ত্রুটি, উপরে বসাচ্ছেন আপনি পরম ত্রুটি, নিচে বসাবেন আপনি প্রকৃত মান। এখানে প্রকৃত মান কত ছিল 10 সেন্টিমিটার, আর এখান থেকে পরম ত্রুটি পাইছেন, এইটা যদি করেন চলে আসবে আমাদের আপেক্ষিক ত্রুটি। লাস্ট একটা ত্রুটি যেটা আপনাদের আসতেও পারে না আসতে পারে, দেখা দেওয়া ভালো, সেটা হচ্ছে শতকরা ত্রুটি। শতকরা ত্রুটি কি জিনিস, এই আপেক্ষিক ত্রুটিকে আপনি যদি 100%-এ নিয়ে যান, এই যে আমি আপেক্ষিক ত্রুটির মানটা পাইছি এটারে যদি আপনি 100%-এ নিয়ে যান বের হয়ে যাবে আমাদের শতকরা ত্রুটি, অর্থাৎ পরম ত্রুটি তার সাথে আমাদের প্রকৃত মান ইনটু 100%, অর এখান থেকে বলতে পারেন আপেক্ষিক ত্রুটি ইনটু 100%। এইটা করলে আপনার সুন্দর মতো ত্রুটির মানটা চলে আসবে। সো আজকের ক্লাসে আপনি যতটুকু দেখাইছি বিশ্বাস করেন না করেন এর বাইরে আর কিচ্ছু পাবেন না, এবং এমন হইতে পারে এখান থেকেও পাইতেছেন না, ঠিক আছে। আমি এমন কিছু যে দেখাই যেখান থেকে আসতেও পারে আবার নাও আসতে পারে, কিন্তু তাও দেখাইছি যাতে আপনাদের মনে না হয় যে ভাই এটা তো অনেকে পড়ায় না বা ই করে, ভাইয়া ফাঁকিবাজি দিয়ে গেছে, ভাইয়া 100% ফাঁকিবাজি দেয় নাই, এর বাইরের আর কোনো বেসিক এখান থেকে নাই। এবং ইন্টারের বইতে গেল আপনি ভার্নিয়ার স্কেল বলেন স্ক্রু গজ বলেন, এই জিনিসটাই এতটুকুই আছে, বুঝতে পারছেন। সো আমি সর্বোচ্চটুকু দিয়েই বেসিক দিয়ে আপনাদের দেখাইছি,
এবং এর বাইরে কিচ্ছু পাবেন না, সূত্র সবকিছু দেখাইছি। ত্রুটির এই অনেক পার্টগুলো আপনাদের নাই, তাও দেখাই দিছি যে পইরা রাখেন, পরবর্তীতে কাজে লাগবে। এবং এই চ্যাপ্টারের এই 3টা মাত্রা অবজেক্টিভ, ভার্নিয়ার স্কেল, তারপরে স্ক্রু গজ, এখান থেকে হয়তো বা আপনার এমসিকিউ দিতেও পারে, নাও দিতে পারে, ঠিক আছে। আর যেহেতু ফুল সিলেবাস, এখান থেকে খুব বেশি পরিমাণে আপনার সিকিউ খুব বেশি পাবেন না, ঠিক আছে। আনলেস যদি একটা ফালতু কোশ্চেন করে তাহলে হয়তো বা পাইতে পারেন, বাট যদি মিডিয়াম থেকে হার্ড কোশ্চেন করে আপনি এখান থেকে 100% সিকিউ পাচ্ছেন না। আর হচ্ছে আমাদের ত্রুটি, এই ত্রুটি থেকেও আপনার টুকটাক হয়তো বা অবজেক্টিভ তুলে দিতে পারে। সো আজকের ক্লাসটা এতটুকুই। আশা করি ক্লাসটা আপনারা বুঝতে পারছেন, এবং ক্লাসে এই চ্যাপ্টারে যা যা দরকার পুরোটা বেসিক আপনাদের দিয়ে দিছি। সো আশা করি এরপরে আপনাদের কোনো রকম সমস্যা হবে না এই চ্যাপ্টারে। সো আজকের মতোই শেষ এখানে। সবাইকে আসসালামু আলাইকুম।